গ্রামের শীতের রাতটা একটু বেশি প্রবল। সন্ধে নামতেই চারিদিকটা শুনশান হয়ে যায়। নিঝুম নগর গ্রামের মানুষেরা সন্ধে হতেই তাদের ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে শুয়ে থাকে। শীতের এই আমেজ তারা ভালোই উপভোগ করে, কিন্তু কেউ কেউ আছে তারা না ঘুমিয়ে সবসময় চিন্তা করে যে কিভাবে তাদের জীবন কাটাবে। গ্রামটা এমনিতে খুবই ভালো, তবে রাতের বেলা হলেই গ্রামের মানুষেরা ভয়ে যেন তটস্থ হয়ে থাকে। শোনা যায় গ্রামের ডোবা পুকুর, শ্মশানের পাশে যে শেওড়া গাছটা আছে সেখানে নাকি ভূত থাকে। তবে আধুনিক ছেলেমেয়েরা সেসব কথা বিশ্বাস করে না, যদিও রাতের বেলায় সেখানে যাওয়ার ক্ষমতা বা সাহস কোনোটাই তাদের নেই। গদাইয়ের মাটির বাড়িতে সে একাই থাকে। গত বছর তার মা মারা গেছে। এখন সে সম্পূর্ণ একা। বিয়ে থাও সে করেনি। এমনিতে সে খুব শান্ত এবং ভদ্র গোছের ছেলে, কারোর সাথে পাঁচে সে থাকে না। কিন্তু কেউ জানে না মাঝে মাঝে রাতের বেলায় সে চুপি চুপি কোথায় যেন যায়। দুদিন হলো একটা ছোট ছাগলকে এনে লুকিয়ে রেখেছিল গদাই। ছাগলটা গ্রামেরই কারো হবে, কিন্তু এমনভাবে লুকিয়ে রেখেছিল যাতে বাইরের কেউ জানতে না পারে। আজকেই সেই রাত, আজকে রাতেই আমি ছাগলটাকে নিয়ে যাব সেখানে। বেশ অনেক দিন হয়ে গেল ওকে কিছু খেতে দেওয়া হয় না। মনে মনে এই কথা চিন্তা করে একটা ছুরি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। ঘরের পাশেই একটা চালা ঘরের মধ্যে প্রবেশ করে। চালা ঘরের মধ্যে একটা মাটির গর্তের নিচে ছাগল ছানাটিকে রাখা আছে। গদাই ছানাটিকে সেখান থেকে তুলল। আজকেই তোর শেষ দিন বাপধন, কেউ তোরে আর বাঁচাতে পারবে না কো। এই বলে নিমেষের মধ্যেই গদাই তার ছুরিটা দিয়ে ছাগলটিকে কেটে ফেলল। ছাগল ছানাটি ছটফট করতে করতে শেষমেশ মারা গেল। রক্ত গড়িয়ে পড়ল চালা ঘরের মাঝের উপর। গদাইয়ের চোখ দিয়ে এক ফোঁটা জলও যেন পড়ল, কিন্তু সে নিজেকে সংবরণ করে ছুরি দিয়ে ছাগল ছানাটিকে কাটতে বসল। কিছুক্ষণ পর বড় বড় পিস করে মুন্ডু, গলা, হাত, পা আলাদা করে সেগুলোকে একটি ব্যাগে করে ভরে নিয়ে গদাই নিজের ঘরে গেল। হাতের হ্যারিকেনটা নিয়ে আবার বাইরে বেরিয়ে এসে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে শুরু করল সে। হ্যারিকেনের হলদে আলোয় রাস্তাটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ব্যাগের মধ্যে থেকে লাল রক্ত রাস্তার উপর পড়ে দাগ হয়ে যাচ্ছে। বেশ অনেকক্ষণ কুয়াশার ঘন রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে গদাই শ্মশান চত্বরে এসে পৌঁছালো। ওদিকে শ্মশানের শেওড়া গাছটি শীতকালে পাতা ঝরে একেবারে ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার শুকনো ডালপালাগুলো একবার খড়খড় করে নড়ে উঠল। কেউ যেন বুঝতে পারল তার জন্য খাবার আনা হয়েছে। গদাই সেই শেওড়া গাছের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ শেওড়া গাছের ওপর থেকে একটা খ্যানখ্যানে গলায় ভীষণ কণ্ঠস্বর জিজ্ঞেস করল, কে রে, এতদিন তোর পাত্তা নেই কেন? আমাকে কি ভুলে গেছিলিস নাকি? না না, আমি ভুলবো কেন? আসলে তোমার জন্য খাবারের ব্যবস্থা করছিলাম তো, তাই জন্যই একটু দেরি হয়ে গেল আর কি। মাংস, মাংসর গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, কাঁচা মাংস এনেছিস তুই?
হ্যাঁ, এই তাই এনেছি। এই এই ব্যাগে রাখা আছে। একটা কষি পাঁঠা তোমার জন্য এনেছি। এইবার এই একে একে খেয়ে নাও দেখি। এই বলে সে ব্যাগ থেকে মাংসের টুকরোগুলো বের করে শেওড়া গাছের নিচে ছুঁড়ে দিতে লাগলো। এরপর দেখা গেল একটা ভয়ঙ্কর মূর্তি শেওড়া গাছের ডাল থেকে নেমে আসছে মাটিতে। তার জ্বলন্ত লাল চোখ দুটো দেখলে সকলের বুকের রক্ত শুকিয়ে যায়। গদাই কিন্তু সাহস নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। পেট ভরে খাও, আমি আমি তোমার জন্যই এরকম ছাগল মাঝে মধ্যেই ধরে আনবো। গদাইয়ের কথা শেষ হতে না হতেই ভৌতিক অবয়বটি হাত বাড়িয়ে মাংসের টুকরোগুলো নিয়ে তীক্ষ্ণ দাঁত দিয়ে চিবিয়ে খেতে লাগলো। মুখের কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ল। হঠাৎ সে বলে উঠল, আহ, কচি পাঁঠার মাংসের স্বাদ। মাঝে মাঝে এইরকম তো খাওয়াতে পারিস আমাকে, হ্যাঁ? বলছি আমার দিকটাও একটু দেখো, মানে আমার যেন খাওয়া পড়ার কোনোদিন অভাব না হয়। সে তো তোকে আমি বলেইছি, তুই যতদিন আমার সেবা করবি ততদিন তোর কোনো অসুবিধে হবে না, কিন্তু তুই যেদিন আমার সেবা বন্ধ করে দিবি তোকেও মরতে হবে, কেউ বাঁচাতে পারবে না। ভূতের এই কথা শুনে গদাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সেই ভূতটা হাসতে হাসতে মাংসের টুকরোগুলো আবারও মুখে নিয়ে হামাগুড়ি দিয়ে শেওড়া গাছের মাথায় উঠে পড়ল। শ্মশান আগের মতোই রইল নিস্তব্ধ এবং ছমছমে। গদাই সেখান থেকে হ্যারিকেন নিয়ে চলে আসতে শুরু করল। পাশের বনঝাড় থেকে শেয়ালগুলো চিৎকার করে উঠল। পলাশ তার মামার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছে। ট্রেনে বসে বসে অনেকক্ষণ সময় কেটে গেল। তার কোনো ক্লান্তি নেই। এতক্ষণ দিনের আলোয় ট্রেনের বাইরের দৃশ্য দেখতে তার খুবই ভালো লাগছিল। দীর্ঘ 10 বছর পর সে তার মামার বাড়ি যাচ্ছে। তার মা অনেকদিন ধরেই যেতে বলছিল, কিন্তু তার সময় হয়ে উঠছিল না। শহরের জীবনযাত্রার সাথে মিশে গেলে যা হয়, সময়ের প্রচণ্ড অভাব। তার মধ্যেও সময় নিয়ে পলাশ চলেছে তার মামার বাড়ি। ট্রেনের কামরাতে সে একাই বসেছিল। হঠাৎ একটা স্টেশনে ট্রেনটা থামতেই একটা চাদর মুড়ি দিয়ে একজন ভদ্রলোক উঠে এলো ট্রেনের মধ্যে। একদম পলাশের মুখোমুখি বসল। পলাশ লক্ষ্য করল যে চাদরটা সে এমনভাবে জড়িয়েছে যে মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না ভদ্রলোকের। পলাশ জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন মশাই? কিন্তু পলাশের প্রশ্নের লোকটি কোনো উত্তর দিল না। সে চুপচাপ বসে রইল। পলাশ মনে মনে ভাবল, না, শুধু শুধু ঘাটিয়ে লাভ নেই লোকটাকে। কি বলতে কি বলে ফেলবো এখন, তখন আবার নিজের মনটাই খারাপ হয়ে যাবে। না, কিছু বলবো না। পলাশ আর কিছু না বলে চুপ করে বসে রইল এবং তার স্টেশন কখন আসবে সেই অপেক্ষাই করতে লাগলো। বেশ কিছুক্ষণ চুপচাপ চলবার পর হঠাৎ করে সেই ভদ্রলোক জিজ্ঞেস করল, আমি যেখানে যাব সেখানে আপনি কোনোদিনই যেতে পারবেন না। পলাশ একটু ভয় পেয়ে উঠল। হঠাৎ করে ভদ্রলোক কাকে কথাটা বলল সেটা বুঝতে পারল না সে। জিজ্ঞাসা করল, আমাকে কিছু বলছেন? পলাশের কথায় ভদ্রলোক বলল, তবে আপনি যেখানে যাচ্ছেন সেখানে একটু সাবধানে যাবেন। জায়গাটা বিশেষ ভালো নয়। আমি ওখানে গেছি একবার। ভূতের উপদ্রব ওখানে কিন্তু খুব বেশি। কিন্তু
আমি কোথায় যাব আপনি কি করে জানলেন? আপনার স্টেশন তো চলে এলো বলে এবার মনে হয় আপনাকে নেমে যেতে হবে। পলাশ প্রতি উত্তরে কিছু বলতে যাবে এমন সময় ট্রেনটা দাঁড়ালো তার কাঙ্ক্ষিত স্টেশনে। পলাশ আর বাক্য ব্যয় না করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নেমে এসে দাঁড়ালো স্টেশনের মধ্যে। তারপর পেছন ফিরে কামরার মধ্যে তাকালো, কিন্তু তাকিয়েই সে অবাক হয়ে গেল। এইমাত্র যাকে সেখানে সে দেখল এখন সে সেখানে নেই, সেখান থেকে উধাও হয়ে গেছে। এই ঘটনাটা পলাশের মনে একটা ভয়ের ভাব জাগিয়ে তুলল। ট্রেনটা চলে যেতেই রাতের নির্জন স্টেশনের ভাবটা তার চোখে পড়ল। পলাশ এটাই আশা করেছিল। গ্রামের স্টেশন রাত হতে না হতেই একেবারে ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, কি আর করবার, যতটুকু রাস্তা জানা আছে খুঁজে খুঁজে চলে যাই মামার বাড়ি, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু কামরার মধ্যে কে ছিল ওই লোকটা? আমি কি দেখতে ভুল করলাম? কিন্তু কিভাবে হতে পারে? আমার স্পষ্ট মনে আছে আমার সাথে কথা বলল। বেশ কিছুক্ষণ এটা ওটা চিন্তা ভাবনার পর পলাশ এরপর হাঁটতে শুরু করলো। বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেই চিন্তা যেন মনের মধ্যে জাগবে বেশি। গ্রামের মধ্যে নিশিকান্তের বড় বাড়িটা এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। একটি দুটি ঘর মাত্র ব্যবহার করা যায়, বাকি গোটা বাড়িটা মানুষের ব্যবহারের অভাবে বন আগাছা জন্মে একেবারে অন্যরকম মূর্তি ধারণ করেছে। নিশিকান্ত তার ঘুপচির মতন ঘরটা থেকে এই অন্ধকারের মধ্যে হ্যারিকেন নিয়ে বেরোলো। তার কপালে লাল তিলক, গলায় একটা রুদ্রাক্ষের মালা। দেখলেই মনে হয় কোনো তান্ত্রিক যাচ্ছে, কিন্তু আদতে কিন্তু সে তান্ত্রিক নয়। তন্ত্রমন্ত্র নিয়ে ঘরের মধ্যে আলোচনা করে সে এটা জানে যে গ্রামের শ্মশানের শেওড়া গাছের উপর একটা ভূত থাকে। আজকে একবার চেষ্টা করে দেখতে হবে, যদি ভূতকে আমি কাবু করতে পারি তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। এই ভূতকে খাটিয়ে আমি সারা জীবন খেতে পারবো। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। বেশ অনেক বছর ধরেই সে চেষ্টা করে আসছে একটা বিদেহী আত্মাকে তার কাবুতে করবার জন্য। সে যদি সেই আত্মাকে কাবু করতে পারে তবে তার তন্ত্রের কাজ আরও অনেকটা এগিয়ে যাবে। এই বয়সেই সে সকলকে হারিয়ে ফেলেছে। তার একমাত্র ছেলে শহরে থাকে, তাকে দেখে না। অতএব সে তার জীবনটাকে পাপ কাজে উৎসর্গ করার পরিকল্পনা করেছে। হাঁটতে হাঁটতে শেওড়া গাছের নিচে চলে এলো। হ্যারিকেনটাকে দূরে সরিয়ে রেখে সে শেওড়া গাছের নিচে চলে এসে তপস্যা করার মতন করে বসল। আসলে তপস্যা কি করে করতে হয় বা আত্মা বন্দি করতে কিভাবে হয় সে সেটা সবেমাত্র শিখেছে, তাই সব সময় তার ভুল ত্রুটি লেগেই থাকে। এরপর আমি একাগ্র চিত্তে চুপচাপ এখানে বসে থাকি। নিশ্চয়ই ওই ভূত আমার ডাকে সাড়া দেবে। এই ভেবে সে মনে মনে কামনা করতে লাগলো যেন শেওড়া গাছের ভূত তার কাছে চলে এসে দেখা দেয়। বেশ অনেকক্ষণ এক মনে বসে থাকার পর হঠাৎ একটা হাসির শব্দ শুনতে পেল নিশিকান্ত। সেই খ্যানখ্যানে হাসির শব্দ তার কানে আসতেই নিশিকান্ত একবার চমকে উঠল। তার বুকটা ভয়ে দুরুদুরু করতে শুরু করলো। কিন্তু যদি ওই ভূত শেওড়া গাছ থেকে নেমে এসে আমায় মেরে ফেলে তাহলে কি হবে? এইসব চিন্তা যখন তার মাথায় আসছে
ঠিক সেই সময় শেওড়া গাছ থেকে সত্যি সত্যি সেই ভূত নেমে নিশিকান্তর সামনে এসে দাঁড়ালো। কে যাস? হ্যাঁ, কে রে? কে যাস তুই? চোখের সামনে ভূতটিকে প্রথমবার দেখেই ভয় চমকে উঠল নিশিকান্ত, কিন্তু তাতেও নিজের মন সংযত করল। সে বলল, আমি তোকে আমার চাকর বানাতে চাই, আমার সমস্ত কাজ তোকে দিয়ে করাতে চাই। তোর এত বড় সাহস! এই রাতের বেলা তুই আমাকে জ্বালাতন করতে এসেছিস? আমি চাইলেই তোর ঘাড় মোটকে এখনই রক্ত খেতে পারি, জানিস? সে তুমি পারো, কিন্তু আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। আজকে তোমাকে আমার সাথে নিয়েই যাব। নাছোড়বান্দার মতন তর্ক করতে লাগলো নিশিকান্ত। ভূতটা একসময় প্রচণ্ড রেগে গিয়ে তার তীক্ষ্ণ নখ দিয়ে নিশিকান্তর পিঠের ওপর আঘাত করল। পিঠের অংশটা ক্ষত হয়ে তার থেকে রক্ত পড়তে শুরু করল। নিশিকান্ত যন্ত্রণায় চিৎকার করে উঠল। মেরে ফেললো, মেরে ফেললো আমাকে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিতে তো তোকে আমি ধরে রাখিনি। তুই তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না, এই বলে দিলাম। ভূতের এই আক্রমণে এবং ধমকাধমকিতে এবার নিশিকান্ত ভয় পেয়ে যায় এবং সেখান থেকে যত দ্রুত সম্ভব দৌড়ে পালিয়ে আসে। রাত তখন অনেকটাই হয়েছে। গদাই সবকিছু খাবারের বন্দোবস্ত করেছে নিজের জন্য। এমন সময় পলাশ এসে পৌঁছল। বাইরে দাঁড়িয়ে তার মামাকে ডাকল সে। মামা, আরে ও মামা, কোথায় গেলে? বেরিয়ে এসো, আমি এসেছি, একবার বেরিয়ে এসো মামা। পলাশের গলা শুনে গদাই বেরিয়ে এলো। প্রথমে সে পলাশকে চিনতেই পারল না। বলল, কে কে তুমি? আরে মামা, আমাকে চিনতে পারছো না তুমি? আমি পলাশ। পলাশ? পলাশ বলতে আমি তো ঠিক বুঝতে পারতাছি না। আরে মামা, তুমি এসব ভুলে গেছো নাকি? আমি পলাশ, তোমার ভাগ্নে। এই কথা শুনে গদাই চিৎকার করে বলে উঠল, আরে পলাশ, তুই আইসস? আসলে এত রাতে তুই যে আসবি আমি কল্পনাই করতে পারি নাই। আয় আয় বাবা, ভেতরে আয়, ভেতরে আয়। এরপর পলাশকে নিয়ে গদাই ঘরে গিয়ে বসল। মুখোমুখি বসে বলল, তা বাবা, তোর আসতে কোনো অসুবিধে হয় নাই তো? কোথাও আটকে পড়েছিলিস নাকি? ট্রেনে দেরি হয়ে গেল গো, আসার সময় ট্রেনটা ভীষণ লেট করলো। আগে যদি আমাকে একটা চিঠি পাঠাতিস তাহলে কিন্তু আমি স্টেশনে গিয়ে তোরে আনতেছি তুম। আরে তার কোনো দরকার ছিল না, এই তো আমি চলেই এসেছি। আচ্ছা মামা, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি হয়েছে? মামা, আসলে খুব খিদে পেয়েছে গো। আসলে কখন খেয়েছি, মাঝখানে এতটা রাস্তা, আর একটু ঘুম ঘুম আসছে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এতটা রাস্তা আসতে একটু ক্লান্তি তো হবেই বাবা। আর দাঁড়াও, অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি, আর খেয়ে দে একদম ঘুম দে। কিছুক্ষণ পর খেয়ে পলাশ খাটে উঠে পড়ল। এতটা পথ পরিশ্রমে কিছুক্ষণের মধ্যেই ক্লান্তি নেমে এলো তার শরীরে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। রাত অনেকটা গভীর যখন, তখন কিসের একটা শব্দে হঠাৎ করে লাফিয়ে উঠে বসল পলাশ। একটা খুব বাজে স্বপ্ন সে এতক্ষণ ধরে দেখছিল। না হলে এই শীতের রাতে এইভাবে ঘুম ভেঙে উঠবার কোনো মানেই হয় না। পলাশের চোখ জানলা দিয়ে বাইরের দিকে পড়ল, আর পড়তেই গায়ের রক্ত যেন জল হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল
দুটো জ্বলন্ত তীক্ষ্ণ দৃষ্টি জানলার ওপার থেকে তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে একবার কেঁপে উঠল সে, তারপর আর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠল, তার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে যেন ভূতটা সেখান থেকে উধাও হয়ে গেল। একই সাথে পলাশের মামা গদাই ঘরে এসে প্রবেশ করলো দৌড়ে। ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে পলাশ? এইভাবে চিৎকার করে উঠলা কেন? কিছু হয়েছে? মামা মামা, আমি জানলার বাইরে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম। কি ভয়ঙ্কর দৃষ্টি! কোথায়? হ্যাঁ কোথায়? কখন? এই মাত্র দেখলাম আমি, এই মাত্র দেখলাম। ওই চিৎকার করে উঠলাম ওটাকে দেখেই, চিৎকার করতেই সেখান থেকে পালিয়ে গেল ওটা। পলাশের কথা শুনে গদাই একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। সে বুঝতে পারল শেওড়া গাছের সেই ভূত এইমাত্র সেখানে এসেছিল, কারণ সে তার গন্ধ বোঝে। সে একটু ভয় পেয়ে গেল। আজ পর্যন্ত কোনোদিন এখানে সে আসেনি, তবে কি তার ভাগ্নের উপর নজর পড়েছে? আরে ওই সব কিছুই না। কি দেখে ফেলেছো? মনে হয় কোনো বেড়াল টেরাল হবে। ওদেরও তো রাত্রির বেলা বেরোলে চোখ জ্বলে। এই এখন তুমি ঘুমিয়ে পড়ো, কোনো চিন্তা করো না। তার মামার সান্ত্বনায় পলাশ আবার খাটের ওপর শুয়ে পড়ল, কিন্তু তার মন কিছুতেই শান্ত হল না। সে অনুভব করতে পারছে এখানে কিছু একটা অঘটন ঘটছে। পরদিন সকালে উঠে পলাশের সবকিছু স্বপ্ন বলেই মনে হলো। তার মামা তাকে বলল, পলাশ, আজকে তাহলে মুরগির মাংস আর গরম গরম ভাত করব, কেমন? হ্যাঁ মামা, আমার কোনো অসুবিধা নেই, হয়ে যাক। তবে কিন্তু তুমি কি এখন বাজারে যাবে? হ্যাঁ, এই বাজারের দিকেই যেতাম। তাহলে আমি বরং একটু গ্রামটা ঘুরে আসি, কেমন? ঠিক আছে, যাবি বলছিস যখন যা। তবে হ্যাঁ, গ্রামের উত্তর দিকে শ্মশানের পাড়ে যেন যাস না। জায়গাটা খুব একটা ভালো নয়, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি ওদিকে যাব না। তো তুমি যাও, বাজার করে এসো, আমি একটু এদিকটা ঘুরে আসি। এই কথার পর মামা ভাগ্নে দুইজনেই দুই দিকে বেরিয়ে পড়ল। পলাশ এদিক ওদিক হাঁটতে হাঁটতে গ্রামের দক্ষিণে একটা চায়ের দোকানে এসে পড়ল। সেখানে নিশিকান্তবাবু বসে রোদে গা লাগিয়ে চা খাচ্ছেন। পলাশ সেখানে এসে চায়ের দোকানদারকে এক কাপ চা দিতে বলে নিশিকান্তবাবুর মুখোমুখি অপর দিকের বেঞ্চে বসে পড়ল। নিশিকান্তবাবু সন্নিগ্ধ চোখে তার দিকে তাকালো, জিজ্ঞেস করল, তুমি কে? তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি। কবে এলে তুমি? কোথায় এসেছো? আমি আমার মামা বাড়িতে এসেছি। গদাই গদাই আমার মামা হয়। ও তাই বলো, বাহ। এই কথাবার্তার মাঝেই চায়ের দোকানদার তার হাতে চায়ের কাপ দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে পলাশ বলল, আপনার কি এই গ্রামেই বাড়ি? তাছাড়া নয় তো কি, এই গ্রামে বাড়ি না হলে এই শীতের সকালে আমি কি অন্য গ্রাম থেকে চা খেতে আসবো এখানে? ভদ্রলোকের কথার উত্তর দেবার ভঙ্গি খুব একটা পছন্দ হলো না পলাশের। পলাশ আর কিছু জিজ্ঞেস না করে চায়ের কাপটা তাড়াতাড়ি শেষ করে দোকানদারকে পয়সা মিটিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছে, এমন সময় নিশিকান্ত বলল, রাতের বেলায় বেশি এদিক ওদিক একা একা বেরিয়ে পড়ো না যেন। জায়গাটা খুব একটা ভালো নয়। কেউ যদি ডাকে অপরিচিত। কিন্তু কথা শেষ হতে না দিয়েই, তার কথায় পাত্তা না দিয়ে এক প্রকার সেখান থেকে মুখ ভার করে পলাশ চলে গেল। দুপুরবেলায় মামার সাথে খেতে বসে পলাশ দেখল মামা অল্প নিজে মাংস নিয়ে বাকি এক গাদা মাংস তাকে দিয়েছে। বলল, এ কি মামা, এটা কেমন হলো? আমাকে এক গাদা মাংস দিয়েছ আর তুমি নিজে অল্প নিয়েছো, এটা কেন? আরে আমার কি আর খাওয়ার বয়স আছে? তুই খা, তুই আমার ঘরে আইসস, তোকে এখন না খাওয়ালে হয়? আর কিছু না বলে
পলাশ খেতে শুরু করলো। খেতে খেতে বলল, উম, উম, তোমার হাতের মাংসের স্বাদ কি দারুণ! এত সুন্দর রান্না তুমি করো কি করে? সত্যি একদম লাজবাব। আসলে একলা মানুষ তো, অনেক দিন থেকেই রান্না বান্না করতেছি, ওই অভ্যেস হয়ে গেছে আর কি। তোর ভালো লেগেছে এতেই আমার খুব খুশি হয়েছে। বেশ কিছুক্ষণ এক মনে খাবার পর হঠাৎ করে পলাশ জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি ওই উত্তরের শ্মশানের দিকে যেতে বারণ করলে কেন? হ্যাঁ, কারণ জায়গাটা খুব একটা ভালো নয়। তাহলে তোকে বলি শোন, শ্মশানে একটা শেওড়া গাছ আছে, সেই গাছে একটা ভূত বসবাস করে। বাইরের লোককে দেখলে সেই ভূত খুব ভয় দেখায়। ও আচ্ছা, তাই বলো। কিন্তু কালকে রাতে আমি ওটা কি দেখলাম বলো তো? ওই শেওড়া গাছের ভূতকেই দেখলাম কি? গদাই সে প্রশ্নের আর কোনো উত্তর দিল না। খাওয়া শেষ হয়ে গেলে পর পলাশের খুব ঘুম এলো। সে উঠে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে আগের দিনের মতনই পলাশের ঘুমটা ভেঙে গেল। আবার তার চোখটা পড়ল জানলার দিকে। এবার সে লক্ষ্য করল যে একটা লোক হ্যারিকেন হাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ভালো করে দেখেই সে বুঝতে পারল যে ওটা হলো ওর মামা। সাথে সাথে পলাশ উঠে পড়ে। মামা এত রাতে কোথায় যাচ্ছে সেটা আমাকে একবার দেখতেই হবে, না হলে হবে না। পলাশ উঠে পড়ে, ঘর থেকে বেরিয়ে চুপি চুপি তাকে অনুসরণ করতে শুরু করলো। এদিকে হাঁটতে হাঁটতে গদাই গ্রামের উত্তর দিকের শ্মশানে সেই শেওড়া গাছটার কাছে চলে এলো। সে আসতেই গাছের মাথা থেকে সেই ভূত এসে দাঁড়ালো তার সামনে। গদাই জিজ্ঞেস করলো, তুমি কাল রাতে আমার ঘরে কি জন্য গিয়েছিলে? তোর ঘরে একটা নতুন মানুষ এসেছে, তাকে মারতে গেছিলাম। না, ওর দিকে তুমি নজর দিও না, ও অনেকদিন পর এখানে এসেছে, ও আমার আত্মীয় হয়। অনেক দিন পর এই গ্রামে একজন এসেছে, আমারও মানুষের মাংস খাওয়ার সুযোগ হয়েছে। ওই ছেলেটির মাংস আমি খেতে চাই। তোমারে এত খাইয়েও তো আমার কোনো লাভ হয় না, তাই না? তোমারে কতবার করে বারণ করলুম আমি, খবরদার খবরদার, যদি ওর দিকে নজর দিয়েছো তাহলে কিন্তু। কি করবি? হ্যাঁ, কি করবি তুই? হঠাৎ সেখানে নিশিকান্ত এসে হাজির হয়। তার হাতে মশালের আগুন। তাকে সেই অবস্থায় দেখে ভূত প্রচন্ড ভয় পেয়ে যায়। আজকে তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না, তোকে আজকে শেষ করে ফেলবো, আর নয়তো তোকে আজকে বন্দি করে নিয়ে যাব। মশালের আগুন দেখে ভূতটা প্রচন্ড ভয় পেয়ে যায়। চিৎকার করে বলে, ওই ওই মশালের আগুনকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা, না হলে তোকে মেরে ফেলবো আমি। সেই সুযোগ তুই পাবি না। আজকে তোকে আমি মুখোমুখি পেয়েছি। এই শেওড়া গাছটিকে জ্বালিয়ে আমি তোর 12টা বাজিয়ে দেব। না, এ কাজ করিস না, তুই যা চাস আমি তোরে খাই দেব। ঠিক আছে, আজকের পর থেকে তোকে তবে আমার সব কথা শুনতে হবে। শুনবো, তুই যা বলবি আমি সব শুনবো। এখন 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 আমারে ছেড়ে দে আমারে। তোকে আমি এই গাছের সাথে সারা জীবনের মতন বন্ধন করে দিলাম। আমি যতক্ষণ না বলবো তুই এখান থেকে মুক্তি পাবি না। এই কথার পরেই সেখান থেকে উধাও হয়ে যায় ভূতটা। গদাই নিশিকান্তকে বলে, কিন্তু একটা সামান্য আগুন দেখে ও ভয় পেয়ে গেল কেন? এই মশালের আগুন কোনো সাধারণ আগুন নয়। অনেক সাধনা করে এ আগুনের শিখাকে আমি শক্তিশালী বানিয়েছি।
এর সামনে কোনো ভূত প্রেত কেউ টিকতে পারে না। তুই এখান থেকে চলে যা, যা। এদিকে লুকিয়ে লুকিয়ে পলাশ সমস্ত ঘটনাই আড়াল থেকে দেখল। কুয়াশার আড়ালে সেই শেওড়া গাছটিকেও তার দেখা হয়ে গেল। মামার বাড়ি এসে এরকম একটা ঘটনার সম্মুখীন যে সে হবে তাও কল্পনাও করেনি। এই অভিজ্ঞতা তার সারা জীবন মনে থাকবে।